প্রিয় শিক্ষার্থী, আমার শুভেচ্ছা নিও। আজকে আমরা এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম চাহিদা কাকে বলে এবং চাহিদা বিধি কী, এবং চাহিদা বিধিকে একটি রেখাচিত্রের মাধ্যমে আমরা উপস্থাপন করে বোঝার চেষ্টা করেছিলাম। আমরা সেখানে দেখেছিলাম যে চাহিদা বলতে কী বোঝায় এবং চাহিদা বিধি কী। সেটা হলো যে অন্যান্য অবস্থিতি থেকে দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। এই যে বিধি, এই যে নিয়ম, এটাকে আমরা বলছিলাম যে চাহিদা বিধি। আজকে আমরা নতুন আরেকটি চ্যাপ্টারে এসেছি, ভুল বললাম, আরেকটি নতুন শিরোনামে এসেছি। সেটা হলো যে আমরা কাল্পনিক চাহিদা সূচি থেকে একটি কীভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায় এ বিষয়ে আমরা সর্বপ্রথম বলি যে নিঃসন্দেহে এর আগের ক্লাস থেকে আমরা দেখেছি যে দাম এবং চাহিদার মধ্যে সম্পর্ক আছে। সেটা হলো একটি বাড়লে আরেকটি কমে যায় বা একটি কমলে আরেকটি বেড়ে যায়। এই একটি হচ্ছে যে দামটা হচ্ছে স্বাধীনভাবে পরিবর্তিত হবে, আমরা ধরে নেব, আর দামের উপরে নির্ভরশীল হয়ে চাহিদা পরিবর্তিত হবে। তো দাম এবং চাহিদার মধ্যে সম্পর্কটা কি দাঁড়ালো? তাহলে একটি বাড়লে আরেকটি কমে, আর একটি কমে গেলে আরেকটি বেড়ে যায়। অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। এই সম্পর্কটি নিঃসন্দেহে আমরা বিবেচনা করতে পারি দ্বিমুখী বা বিপরীতমুখী। দ্বিমুখী না, ভুল বলছি, বিপরীতমুখী। তো এই যে বিপরীতমুখী সম্পর্ক, এই বিপরীতমুখী সম্পর্কের ভিত্তিতে আমরা একটি চাহিদা সমীকরণকে বিবেচনা করব এবং সেই চাহিদা সমীকরণ থেকে আমরা চাহিদা সূচি নেব। অর্থাৎ বিভিন্ন দামের প্রেক্ষিতে আমরা বিভিন্ন চাহিদাকে আমরা এখানে বিবেচনা করে একটি ছক তৈরি করব, আর এই তথ্যগুলির প্রেক্ষিতে আমরা ছক কাগজে উপস্থাপন করে একটি চাহিদা রেখা অঙ্কন করার চেষ্টা করব। তো আমরা প্রথমে বিবেচনা করছি একটি চাহিদা সমীকরণ। চাহিদা সমীকরণ বলতে বোঝায় যে দাম এবং চাহিদার মধ্যে যে সুনির্দিষ্ট সম্পর্ক আছে, এই সুনির্দিষ্ট সম্পর্ককে যখন আমরা গাণিতিকভাবে উপস্থাপন করব বা একটি সম্পর্ক সমীকরণ তৈরি করব, সেটিকে আমরা বলবো যে চাহিদা সমীকরণ। এখন এই সমীকরণটি হলো যে Q = 100 - 10P। এখানে Q হচ্ছে চাহিদার পরিমাণ আর P হচ্ছে দামের পরিমাণ। শিক্ষার্থী লক্ষ্য করো, আমরা কিন্তু Q = 100 - 10P দিয়েছি, আমরা কিন্তু P = আসিনি, অর্থাৎ Q কে বামে রেখেছি। অর্থাৎ এখান থেকে আমরা মোটামুটি সমীকরণের যে নিয়ম আছে, যে সূত্র আছে, যে বিধিটা আছে, সেখান থেকে আমরা জানি যে একটি সমীকরণের বাম পাশে সাধারণত আমরা বিবেচনা করি এটি হচ্ছে নির্ভরশীল চলক আর এটা হচ্ছে স্বাধীন চলক। অর্থাৎ দাম হচ্ছে স্বাধীন চলক আর কিউ হচ্ছে বা চাহিদা হচ্ছে, কিউ ব্যবহার করছি এই কারণে যে কোয়ান্টিটি বা পরিমাণ বা চাহিদার পরিমাণকে বিবেচনা করতে আমরা এখানে কিউ নিয়েছি। তো আর দাম হচ্ছে চাহিদা বা পি, প্রাইস। তো দাম স্বাধীনভাবে পরিবর্তিত হবে এবং সে প্রেক্ষিতে দামের বিভিন্ন মান বসিয়ে আমরা এই সমীকরণ থেকে কিউ এর মান অর্থাৎ চাহিদার মান আমরা পেয়ে যাব বা চাহিদার পরিমাণ পেয়ে যাব। আমরা সেই বিবেচনায় অগ্রসর হই। এক্ষেত্রে আমরা ধরি যে দ্রব্যের দাম 2 টাকা। আর একটু বলে রাখি, আমরা এখানে একটি যে সূচি, একটি তালিকাকে বিবেচনা করেছি। এই তালিকার 3টি কলাম আছে, 2টি রো। 3টি কলামের প্রথম কলামে আমরা দাম বিবেচনা করছি, দ্বিতীয় কলামে আমরা দ্রব্যের চাহিদার পরিমাণকে বিবেচনা করছি, আর তৃতীয় কলামে প্রাপ্ত বিন্দু, অর্থাৎ এই দুইয়ের কম্বিনেশনকে আমরা বলছি যে প্রাপ্ত বিন্দু। আমরা ছক কাগজে উপস্থাপন করে একটি বিন্দু পাবো, সেই কারণে বলছি দাম, এই 2 টাকা দামের প্রেক্ষিতে 80 একক যে চাহিদা হবে, এটিকে আমরা এই বিন্দুতে উপস্থাপন করে আমরা পাবো। এই কারণে এখানে প্রাপ্ত বিন্দু হিসেবে আমরা বিবেচনা করছি। প্রাথমিক স্তরে আমরা দ্রব্যের দাম যখন হয় 2 একক, আমরা 2 টাকা যদি বলি আমাদের জন্য বুঝতে সহজ হবে। $2 বা পাউন্ড স্টার্লিং বলছি না, 2 টাকা আমাদের দেশের মুদ্রার নাম। 2 টাকা যদি হয় একটি দ্রব্যের 1 এককের দাম, তাহলে দ্রব্যটির চাহিদা হবে কত? আমরা সেই 2 টাকা যদি এই সমীকরণে উপস্থাপন করি, অর্থাৎ
এখানে আমাদের জায়গার স্বল্পতার কারণে তোমাদের আমি দেখাতে পারিনি। তারপরে এখানে দেখাই যে এই সমীকরণকে যদি এখানে 2 বসাই তাহলে কত আসে? 10কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 20, আর 100 থেকে 20 বিয়োগ করলে হবে 80। অর্থাৎ দাম যখন হবে 2 টাকা তখন চাহিদা হবে 80 একক। দেখো দাম যখন 2 টাকা বা একক তখন চাহিদার পরিমাণ 80 একক। আবার দাম যদি বৃদ্ধি পায়, 2 টাকা থেকে দাম যদি বৃদ্ধি পায় তাহলে আমরা চাহিদা বিধি অনুসারে জানি যে দ্রব্যের দাম যদি বৃদ্ধি পায় তাহলে দ্রব্যের চাহিদা কমে যাবে। দেখো এখানে দ্রব্যের দাম বেড়ে যখন 2 টাকা থেকে 4 টাকা হলো তখন দ্রব্যটির চাহিদা, আমরা এখানে 4 যদি বসাই তাহলে 4 10 কে 40, 100 থেকে 40 বিয়োগ করলে পাচ্ছি 60, অর্থাৎ চাহিদার পরিমাণ হবে 60। অর্থাৎ দাম 2 টাকা থেকে বেড়ে যদি 4 হয় তাহলে চাহিদার পরিমাণ হচ্ছে 80 টাকা থেকে 80 একক থেকে কমে 60 একক হচ্ছে। অর্থাৎ দাম বেড়ে যাওয়ার কারণে চাহিদা কমে গেল। একইভাবে আমরা দাম আরো বৃদ্ধি পেয়ে যদি হয় 6 একক বা 6 টাকা তাহলে দ্রব্যের চাহিদা আরো কমে হচ্ছে 40 একক। দাম আরো বৃদ্ধি পেয়ে যদি হয় 8 একক তাহলে চাহিদার পরিমাণ আরো কমে গিয়ে হচ্ছে 20 একক। এবং এই চারটি যে আমরা সম্পর্ক পেলাম, এই সম্পর্ককে আমরা প্রাপ্ত বিন্দু হিসাবে এ বি সি ডি দিয়ে আমরা কল্পনা করছি। এখন আমরা যে একটি ছক পেলাম এটাকে আমরা বলছি যে চাহিদার সূচি, ডিমান্ড শিডিউল, বা যেটাকে আমরা বলছি যে চাহিদার তালিকা হিসাবেও আমরা বিবেচনা করতে পারি। এখন আমরা যে 2 টাকা চাহিদার প্রেক্ষিতে 80 একক দ্রব্যের 2 টাকা দামের প্রেক্ষিতে চাহিদা পেলাম 80, 4 টাকার প্রেক্ষিতে 60, 6 টাকার প্রেক্ষিতে 40 এবং 8 টাকার প্রেক্ষিতে যে আমরা 20 পেলাম, এই তথ্যগুলি আমরা একটি ছক কাগজে উপস্থাপন করব। আমরা কি বলি, এটা আমাদের যে আমাদের সমস্যা বা এটাকে আমরা বিবেচনা করছি, যেহেতু বোর্ডে আমরা ছক কাগজ উপস্থাপন করতে পারছি না আমাদের সীমাবদ্ধতার কারণে, আমরা এখানে ছক কাগজের মতো করে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা ও এক্স অক্ষ এবং ও ওয়াই অক্ষ, এই দুটি অক্ষকে বিবেচনা করছি। ও এক্স হচ্ছে অনুভূমিক অক্ষ বা এক্স অ্যাক্সিস, যেটা ও এক্স অক্ষে আমরা গণনা করছি দাম এবং ও ওয়াই অক্ষে গণনা করছি চাহিদার পরিমাণ কিউ। এখন ও এক্স অক্ষে আমরা প্রথমে 2 টাকা দামের প্রেক্ষিতে 80 একক দ্রব্যের চাহিদা হলো, এটাকে আমরা এই কাগজে এখানে আমরা উপস্থাপন করি। দাম হচ্ছে আমাদের ও এক্স অক্ষে গণনা করেছি, তাহলে আরেকটি কথা বলে রাখি, ও এক্স অক্ষের প্রত্যেকটি ঘরকে আমরা 2 একক হিসাবে গণনা করছি। ও এক্স অক্ষের প্রত্যেকটি ঘরকে আমরা 2 একক হিসাবে গণনা করছি। এখান থেকে মূল বিন্দু থেকে এখানে 2 একক, এখান থেকে একটু 2 4 একক, একটু 6, একটু 8। আর ও ওয়াই অক্ষের প্রত্যেকটি ঘরকে, প্রত্যেকটি বর্গক্ষেত্রের একটি বাহুকে আমরা গণনা করছি 20 একক হিসাবে। অর্থাৎ মূল বিন্দু থেকে এটা 20, এটা 20 মিলে হলো এটা 40, এইটুকু হলো 60, এরপরে হলো 80। অর্থাৎ প্রত্যেকটি ঘর 20 করে আমাদের বৃদ্ধি পাবে এবং প্রত্যেকটি ঘরের পরিমাণ 20 একক। সেই হিসাবে আমরা প্রথম বিন্দুটি পেলাম 2 টাকার প্রেক্ষিতে চাহিদা হলো 80 একক। আমরা 2 টাকা গণনা করব ও এক্স অক্ষে, যেহেতু আমরা দাম গণনা করছি ও এক্স অক্ষে। মূল বিন্দু থেকে, অরিজিন থেকে আমরা গণনা করে 2 একক এখানে এলাম এবং এখান থেকে আমরা চাহিদা হলো কত একক? 80 একক। অর্থাৎ আমরা এই বিন্দুগামী একটি উলম্ব অক্ষের সমান্তরাল করে একটি রেখা অঙ্কন করছি, আর এটার প্রেক্ষিতে যেহেতু চাহিদা পেয়েছি 80, তাই 80 বিন্দু এখানে। এইখান থেকে আমরা অনুভূমিক অক্ষের সমান্তরাল করে আরেকটি রেখা অঙ্কন করছি এবং রেখাদ্বয় পরস্পর এই বিন্দুতে ছেদ করে। একইভাবে যে কারণে আমরা এখানে এই বিন্দুটা নিয়েছি, লক্ষ্য করো। এরপর আমরা দ্বিতীয় এতে যাব, অর্থাৎ যখন দাম বৃদ্ধি পেয়ে হয় 4 একক তখন চাহিদা হয় 60 একক। সেটা কোথায় পাচ্ছি? দাম বৃদ্ধি পেয়ে এখানে হলো 4 একক, এখান থেকে আমরা ঠিক পূর্বের নিয়ম অনুসারে আমরা 60 এককের এই দুটি রেখার ছেদ বিন্দু হিসেবে বি বিন্দু পেলাম। একইভাবে সি বিন্দু, ডি পেলাম। এই 4টি আমরা বিন্দু পেলাম। এই বিন্দু 4টিকে আমরা মুক্ত হস্ত পদ্ধতিতে, ফ্রি হ্যান্ড মেথডে আমরা
যোগ করে দিলাম, দিলে একটি সরল রেখা পেলাম। এই রেখার নাম দিচ্ছি ডিডি রেখা। এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত চাহিদা রেখা। এই রেখাটি ডান দিকে নিম্নগামী, ডাউনওয়ার্ড স্লোপ, এটি ডান দিকে নিম্নগামী। এটা দিয়ে বোঝায় যে আমরা এই রেখাতে উপস্থাপিত যে দুটি উপাদান দাম এবং চাহিদা, এই দুই উপাদানের মধ্যে, এই দুটি রাশির মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ একটি বৃদ্ধি পেলে আরেকটি কমে যাবে, আরেকটি হ্রাস পেলে অপর দ্রব্যটি, অপর রাশিটি বৃদ্ধি পাবে। এই বিপরীতমুখী সম্পর্ক বোঝানোর জন্য আমরা এখানে ডান দিকে নিম্নগামী একটি রেখা ডিডি রেখা পেলাম। এটি সে আমাদের কাঙ্ক্ষিত চাহিদা রেখা, যা ডান দিকে নিম্নগামী। অর্থাৎ আমরা একটি চাহিদা রেখা অঙ্কনের ক্ষেত্রে প্রথমত চাহিদা যে সমীকরণ সেটাকে বিবেচনা করেছি, সেখান থেকে আমরা ভিন্ন ভিন্ন দামের প্রেক্ষিতে ভিন্ন ভিন্ন চাহিদাগুলি আমরা এখান থেকে বার করেছি, এবং সেই বিন্দুগুলি আমরা একটি ছক কাগজে উপস্থাপন করে যে বিন্দু পেয়েছি সেই বিন্দুগুলিকে আমরা মুক্ত হস্ত পদ্ধতিতে যোগ করে আমরা একটি রেখা পেয়েছি, যা ডান দিকে নিম্নগামী। এই রেখাকেই আমরা বলছি যে চাহিদা রেখা, এবং এটি সেই আমাদের কাল্পনিক চাহিদা সূচি থেকে প্রাপ্ত কাল্পনিক চাহিদা রেখা। ধন্যবাদ শিক্ষার্থী, ভালো থেকো তোমরা। আগামী ক্লাসে আমরা আলোচনা করব আমরা ঢাল বা স্লোপ নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।